রিফাত হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলায় যে ঘটনাটি ঘটেছে, সবার চোখ তো গতকাল থেকে পুরো বাংলাদেশের চোখ ওই দিকে। এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশ্রয়দাতারা দায়ী বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন তিনি, দেশ চালাচ্ছেন এই সরকার, সেই সরকারের অংশ তিনি। এই সরকারে আপনাদের ছাত্র প্রতিনিধি হিসেবে দুজন উপদেষ্টা, একজন নয়, এবং এই সরকারের নিয়োগকর্তাও আপনারা, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন। সরকারের একজন উপদেষ্টা যদি তার নিজ এলাকায় ঘটা কোনো ঘটনার দায় অন্য কারোর উপর চাপায়, সেটা আসলে কতটা যৌক্তিক, এবং এই ঘটনা অন্য কারোর উপর চাপালে সেটা সরকারেরই ব্যর্থতা প্রকাশ হয় কিনা? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা পর্দার ওপার থেকে আমাদেরকে দেখছেন। শুরুতে আমি একটা কথা বলতে চাই, আসিফ মাহমুদকে মুরাদনগরের খুব বানানো, এটা মনে হয় যে তার পেরিফেরিকে ছোট করে দেয়। সে তো মুরাদনগরের কোনো পলিটিশিয়ান না, সে তো মুরাদনগরের নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না, বা তিনি কখনো দিন ঘোষণাও দেন নাই যে মুরাদনগর থেকে তিনি এমপি ইলেকশন করবেন, ওইখান থেকে তিনি কোনো প্রকার রাজনীতিটা করবেন, এই ধরনের ঘোষণা তো তিনি দেননি। বরং আসিফ মাহমুদ গোটা বাংলাদেশের দায়িত্বে আছেন, গোটা বাংলাদেশে সে হলো গিয়ে উপদেষ্টা মণ্ডলী হিসেবে মধ্যে একজন, সে দায়িত্ব পালন করছেন। দেখুন, তার মন্ত্রণালয়টা কিন্তু স্থানীয় সরকার নির্বাচন, যেই দায়িত্বের কথা আপনি বলছেন যে নিরাপত্তার কথা, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু মোটা দাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আসিফ মাহমুদ যেই কাজটা করতে পারতেন, যে কাজটা উনি হয়তো বা করতে পারছেন না, নাকি কেন করছেন, এটা আমি প্রশ্ন রাখতে চাই। যদি কোনো প্রকার বাধা পেয়ে থাকে উনি মাঝে মধ্যেই এই কথাগুলো বলেন। আবারও আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে যদি বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনি যদি গভর্নমেন্টকে মানে ঠিকঠাকভাবে ফাংশনাল করতে চান, তাহলে আপনার একটা কাজ করতে হবে, স্থানীয় সরকার রাখতে হবে। জনগণের সাথে কেন্দ্রের এই যে গভর্নমেন্টের যে ব্রিজটা, সেটা তো স্থানীয় সরকার। যখন স্থানীয় সরকারের প্রতিনিধিরা থাকছেন না, তখন কার মাধ্যমে উনি ওনার পাওয়ারটা এক্সারসাইজ করবেন? উনি কাকে বলবেন যে এই ব্যাপারটা গিয়ে দেখো, এই ব্যাপারটা গিয়ে সলভ করো, একটা সুষ্ঠু তদন্ত করো? উনি এই সুযোগটা পাচ্ছেন না। এর কারণ এই রাষ্ট্রের মাঝে কারা স্থানীয় সরকার নির্বাচন করতে দিচ্ছেন আমি জানি না, কোন লজিকে তারা করতে দিচ্ছেন না, এই ব্যাপারটা আমি আসলে আমার ছোট মাথায় বুঝে আসে না। বাট স্থানীয় সরকার নির্বাচন যদি হয়, জনগণের সাথে রাষ্ট্রের যে কেন্দ্র রয়েছে, ক্ষমতার যে কেন্দ্রবিন্দু, তার একটা ভারসাম্য তৈরি হবে, জনগণের কথা কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে একটা ঐক্যমত্য কমিশন গঠন রয়েছে। এই ঐক্যমত্য কমিশনে কারা রয়েছে? এই ঐক্যমত্য কমিশনের মাঝে কি হলো গিয়ে জনগণের, প্রান্তিক জনগণের প্রতিনিধিত্ব রয়েছে? না, সব আরবান এলিটসরা এখানে এসে বসে বসে একটা গোল টেবিলে বসে বসে নিজেদের মতো নিজে বলতেছে। রাজনৈতিক বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক দল আছে, তারা কি সবাইকে রিপ্রেজেন্ট করে কিনা? বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো যদি হলো গিয়ে পুরো জনগণকে রিপ্রেজেন্ট করতো, তাহলে তাদের ডাকে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়নি কেন? স্বৈরাচারী শেখ হাসিনার পতন করার জন্য প্রয়োজন ছিল, স্বৈরাচারী শেখ হাসিনার পতন প্রয়োজন ছিল, একটা গণ অভ্যুত্থান প্রয়োজন ছিল, একটা বিপ্লবের প্রয়োজন ছিল। আমরা প্রচলিত রাজনৈতিক দলগুলোর কি দেখলাম? তারা বলে নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টকে তাড়াবে। নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টকে তাড়ানো যায় না। পৃথিবীর ইতিহাসে কোথাও নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টকে তাড়ানো যায় না। ফ্যাসিস্টকে তাড়াতে হলে একটি গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়, একটি বিপ্লবের প্রয়োজন হয়। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো সে আবেদনই তৈরি করতে পারে নাই, আমাদেরকে তো কেউ চিনতো না। অথচ এই ছোট ছোট ছাত্রদের ডাকে, যারা এখনো ক্যাম্পাসের লেখাপড়া শেষ করে না, তাদের ডাকে বাংলাদেশের মানুষ নেমে এসেছে, জীবন দিয়েছে এবং তাদের নেতৃত্বকে স্বীকার করেছে। কারণ তারা সেই আর্জটা বুঝতে পারছিল মানুষ আসলে কী চায়। সুতরাং আমি বলবো যে জনগণের সাথে গভর্নমেন্টের একটি সেতুবন্ধন তৈরি হওয়া উচিত। যতদিন না পর্যন্ত এই সেতুবন্ধন তৈরি হবে, ততদিন পর্যন্ত আমাদের আসলে এই সিকিউরিটিটা নাই। একটি জন্ম নিবন্ধন তৈরি করতে গেলে যে পরিমাণ হ্যাসেল ফিল করতে হয়, আপনার কোনো আইডিয়া নাই। জন্ম নিবন্ধন তৈরি করতে গেলে বলে যে হলো গিয়া উপরের কারো থেকে রেকমেন্ডেশন আনো, না হলে আমরা কাজ করতে পারবো না। আমলা দিয়ে তো কোনোদিন রাষ্ট্র চালানো যায় না। আমলারা তো কারোর প্রতি দায়বদ্ধ না। জনগণের ভোটে যদি নির্বাচিত যারা হয়, তারা হলো গিয়ে ম্যান্ডেট পেয়েছে, তারা দায়বদ্ধ। আপনি বলছেন নির্বাচনের জন্য আসলে অভ্যুত্থান হয়নি, কিন্তু আবার স্থানীয় সরকার নির্বাচনটা খুব প্রয়োজন। নির্বাচনের জন্য অভ্যুত্থান হয়নি, আপনি আমার কথাটা মিসকোট করেছেন। আমি বলেছি স্বৈরাচার কখনো নির্বাচন দিয়ে পতন করানো যায় না, কিন্তু দেশে একটা সিস্টেম চালু করার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা জরুরি। এই মুহূর্তে নির্বাচনটা জরুরি না, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা জরুরি। স্থানীয় সরকার নির্বাচন একটি নির্বাচন, এবং এর মাধ্যমে ফিল্ড টেস্ট হবে। আমি প্রশ্ন আবার ফিরোজ রিফাত, আওয়ামী লীগকে, মানে আপনি বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই মন্ত্রণালয়ের কাজ আসলে নিরাপত্তা দেয়া না, কিন্তু তিনি সরকারের অংশ হয়ে তিনি আসলে আওয়ামী লীগের কাঁধে দোষ চাপাতে পারেন কিনা, বা আওয়ামী লীগকে যারা প্রশ্রয় দিচ্ছেন তাদের কাঁধে দোষ চাপাতে পারেন কিনা, প্রশ্ন ছিল এটা। দেখুন, দোষ চাপাতে পারেন কিনা, ওই কি শুরুতে একটা কথা বললাম, এই গভর্নমেন্টের অনেকগুলো ব্যর্থতা রয়েছে।
ছাত্র উপদেষ্টারা যে কাজ করতে পারছে না, কেন করতে পারছে না, এই ধরনের অনেক কথা বলা হয়েছে। উপদেষ্টাদের কতজন আসলে অভ্যুত্থানের ইতিহাস জানে, অভ্যুত্থান কীভাবে সেটা জানে, আমি আসলে শিওর না। তাদের অনেকের কার্যক্রম দেখলে মনে হয় যে অভ্যুত্থানকে কে কত আগে এই অভ্যুত্থানকে পতন করবে, এই অভ্যুত্থানের যে লেজিটিমেসি সেটা নাই করে দিবে, এটার একটা প্রতিযোগিতা তাদের মাঝে চলছে। তাদের কার্যক্রম দেখলে এরকম বোঝা যায়। সো ছাত্র উপদেষ্টারা যারা আসলে অ্যাকচুয়ালি জনগণের ম্যান্ডেট নিয়ে গেছে অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তের বিনিময়ে, তারা আসলে কোণঠাসা হয়ে পড়ে রয়েছে। তবে আমি মনে করি যে আসিফ মাহমুদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। তিনি দায়ের কারো কাছে না চাপিয়ে তার বরং একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া যাতে ত্বরান্বিত হয় সেই দিকে তার লক্ষ্য করা উচিত। ফেসবুকে এসে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে কোনো কিছু বরং সমাধান হয় না। আমি বলবো যে তিনি যদি এটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে জনগণের কাছে একটা এক্সাম্পল সেট করতে পারতেন তাহলে বরং তিনি ভালো হতেন। বাট উনি ক্ল্যারিফিকেশন রাখতে চাচ্ছে, আমি আশা করি উনি যেহেতু একটা কথা বলেছেন ওটার প্রমাণও তিনি আনবেন।